নমস্কার। অরিস্টনেমা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের প্রত্যেককেই স্বাগতম। আজ আমরা আলোচনা করব তোমাদের সিলেবাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রূপকথার গল্প নীলকমল আর লালকমল, এই গল্পটা নিয়ে। এই গল্পটা মূলত দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলি এই রূপকথা সংকলনের অন্তর্গত। আশা করি তোমরা গল্পটা পড়েছো, মন দিয়ে পড়েছো। হয়তো এই গল্পটা অনেকের পড়া না থাকলেও খুব ছোটবেলায় দাদু ঠাকুমা বা বাড়ির বয়স্কদের মুখ থেকে তোমরা শুনলেও শুনতে পারো। চলো আমরা শুরু করি এই গল্পের মূল আলোচনা। নীলকমল আর লালকমল, এই গল্পে আমরা বিষয়বস্তু হিসেবে যেটা জানতে পারছি, একজন রাজা, সে রাজার দুজন রানী, একজন লক্ষ্মী রানী আর একজন রাক্ষসী। রাজার যে লক্ষ্মী রানী, সে লক্ষ্মী রানীর সন্তানের নাম কুসুম, আর রাক্ষসী রানীর সন্তানের নাম হচ্ছে অজিত। তাহলে দেখো, রাজা রাজার দুটো রানী, একজন রানী লক্ষ্মী রানী, আরেকজন রানী রাক্ষসী রানী। লক্ষ্মী রানীর সন্তানের নাম কুসুম, আর রাক্ষসী রানীর সন্তানের নাম হচ্ছে অজিত। তবে এই রানী যে রাক্ষসী, সেই কথাটা কিন্তু রাজ্যের কেউই জানতো না। যাই হোক, দুই রানী তাদের নিজেদের শর্তে বেঁচে থাকে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে দেখতে পাওয়া যায় যে রাক্ষসী রানীর পুত্র অজিতের সঙ্গে লক্ষ্মী রানীর পুত্র কুসুমের অভিন্ন হৃদয় সখ্যতা রয়েছে, বন্ধুত্ব রয়েছে। তারা দুজনে মিলে যেন একটা। রাক্ষসী রানী চায়, একটা সুযোগ চায়, আর সুযোগ পেলেই সে চায় এই লক্ষ্মী রানীর সন্তান মানে কুসুমকে খেয়ে ফেলতে। কিন্তু সেটা পারে না, পেরে ওঠে না। অন্যতম প্রধান কারণ, এই দুই ভাইয়ে অভিন্ন হৃদয় বন্ধুত্ব। এভাবেই দিন চলতে শুরু করে। কুসুম এবং অজিত বড় হয়। যত কুসুম এবং অজিত বড় হতে থাকে, রাক্ষসী রানীর মুখ দিয়ে তত নালা ঝরতে শুরু করে, কবে খাবে, কখন খাবে। এটা না পেরে সে কি করে, রাক্ষসী রানী কি করে, রাক্ষসী রানী এই লক্ষ্মী রানীকে এমনভাবে তাকায়, লক্ষ্মী রানী অসুস্থ হয়ে পড়ে এবং কয়েকদিনের মধ্যে সে মারা যায়। এই যে রানীর মৃত্যু ঘটছে, মৃত্যুর কারণ নিয়ে সবাই খুব অবাক হয়ে যায়। কেন, কিভাবে রানীর মৃত্যু ঘটলো? সারা রাজ্য শোকে ভেসে গেল। এরপরে হঠাৎ দেখা যায় যে রাজার রাজত্বে, যে রাজার হাতিশালে হাতি থাকতো, ঘোড়াশালে ঘোড়া থাকতো, সেগুলো একদিন উধাও হয়ে যাচ্ছে। একদিন রাজা দেখেন একটা রাক্ষস এসে কুসুমকে খাচ্ছে। এই দৃশ্যটা দেখে রাজা হকচকিত হয়ে পড়েন। তিনি কি করবেন কিছু বুঝে উঠতে পারেন না। আর রাজা মূলত ছিলেন একজন বোকা টাইপের মানুষ। অন্যদিকে কুসুম যখন ঘুম থেকে ওঠে, কুসুম ঘুম থেকে উঠে দেখে তার দাদা নেই। সে তখন যায় রাক্ষসের কাছে, রাক্ষসের মাথায় টোকা দেয়। রাক্ষসের মাথায় টোকা দেওয়ার পর ও রাক্ষসের মুখ দিয়ে একটা সোনার ডেলা বেরিয়ে আসে। এইটা দেখে তখন এই যে রানী, অর্থাৎ রাক্ষসী রানী, অজিতকে খেয়ে ফেলতে যায়। অজিতকে খেয়ে ফেলার পরে তারও মুখ দিয়ে একটা ডেলা বেরোয়, সেটা হচ্ছে লোহার ডেলা। এবার কিছুদিন পরেই কোথায় গেল কুসুম, কোথায় গেল অজিত, এই নিয়ে তোলপাড় পড়ে যায়। আর রাক্ষসী রানী কী করে, রাক্ষসী রানী একে এই
প্রমাণকে লোপাট করার জন্য সে একটা মায়া দিয়ে মেঘের উপর ভর করে ছাদে উঠে যায়। ছাদে উঠে গিয়ে দেখে তার অনেক বন্ধু বান্ধব রয়েছে, রাক্ষস বন্ধু বান্ধব, তাদের কাছে গিয়ে পৌঁছয় এবং ওই দুটো ঢেলা, যেটা সোনার ঢেলা এবং যেটা লোহার ঢেলা, সেগুলোকে ফেলে দেয়। ফেলে দিয়ে বাড়ি চলে আসে। এরপর আমরা দেখব একজন কৃষক, তিনি বাঁশ কাটতে গেছেন, বাঁশটা কেটেছেন, বাঁশ কাটার পরে সে বাঁশ থেকে দুটো ডিম বেরিয়ে আসছে, একটা নীল রঙের, একটা লাল রঙের। এই ডিম দুটোকে দেখেই কৃষক অজ্ঞান হয়ে যান। এই নীল ডিম থেকে নীলকমল এবং লাল ডিম থেকে লাল কমল জন্ম নেয়, এবং জন্ম নেওয়ার পরে রাজার যে পোশাক আশাক, রাজার যে আচার আচরণ, রাজার সমস্ত সাজসজ্জা নিয়ে ঘোড়ায় চড়ে এরা দুজন বেরিয়ে যায়। এরা দুজন ঘুরতে 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 একটা রাজ্যে গিয়ে উপস্থিত হয়। সে রাজ্যে ছিল মূলত খোক্ষসদের ভয়। রাজার রাজত্বে প্রায় দিন খোক্ষসেরা জোড়ায় আক্রমণ করে এবং আর প্রজা একঘর করে প্রজাকে খেয়ে ফেলে। রাজা ঠিক করেন যে এই খোক্ষসদেরকে যারা বধ করতে পারবে তাদেরকে তিনি অর্ধেক রাজত্ব দেবেন, আর তার যে অপরূপ দুজন সুন্দরী কন্যা রয়েছে সেই কন্যাদের সঙ্গে বিয়ে দেবেন। এরকমভাবেই কাহিনী এগোতে থাকে। কিন্তু দেখা যায় জোড়ায় জোড়ায় সবাই আসেন, রাজপুত্ররা আসেন, আসার পরেই খোক্ষসদের হাতে তারা নিহত হন, খোক্ষসরা তাদেরকে খেয়ে ফেলে। তো ওই যখন নীলকমল লালকমল তারা ওই খোক্ষস রাজার খোক্ষস অধ্যুষিত খোক্ষসদের তাণ্ডবে পীড়িত রাজ্যে গিয়ে রাজামশাইকে বলেন যে আমরা খোক্ষস বধ করতে এসেছি। এবার গিয়ে রাজামশাই প্রথমের দিকে বলেন যে না, এটা করা ঠিক হবে না, তোমরাও প্রাণে মারা পড়বে। পরে নীলকমল লালকমল তাদেরকে সাহস দেন, রাজামশাইকে সাহস দেন, এবং রাজামশাই সাহস পেয়ে তাদেরকে একটা ঘরে রাখেন, নীলকমল এবং লালকমলকে ঘি দিয়ে একটা প্রদীপ জ্বালিয়ে দেন। এবার এরা এই ঘরে থাকতে থাকতে অপেক্ষা করতে করতে খুব ক্লান্ত হয়ে পড়ে। সে সময় নীলকমল লালকমলকে বলে যে আমি এখন একটু ঘুমোচ্ছি, খোক্ষসরা এলে তুমি আমাকে ডেকে দিও, আর প্রথমে তুমি আমার নাম করবে, কখনোই কিন্তু তুমি তোমার নামটা করবে না। অর্থাৎ তুমি, রাক্ষসরা যদি জিজ্ঞেস করে যে কে জেগে আছে, তুমি বলবে নীলকমল, তারপরে বলবে লালকমল। আর যথা সময়ে পেরিয়ে যায়, অনেকটা সময় পরে খোক্ষসরা আসে, খোক্ষসদের সর্দার এসে দরজায় কড়া নাড়ে, কে? তখন রাক্ষস, তখন এই দুই, তখন লালকমল জানায়, তখন লালকমল জানায় যে নীলকমল জেগে আছে। তখন এদের মধ্যে একটা সন্দেহ হয় যে নীলকমল জেগে আছে, দেখি তো নীলকমলের নখ কীরকম। তখন নীলকমল লালকমল কি করে, ওই নীলকমলের মুকুটটাকে একটা তরবারি দিয়ে উপর রেখে জানলা দিয়ে বের করে। জানলা দিয়ে বের করার পরে খোক্ষসরা দেখে যে এত বড় যখন নখ, তখন সে কি জানি কত বড় একজন, কত শক্তিশালী হবে। তারা ভয় পেয়ে চলে যায়। তারপর কিছুক্ষণ পরে সে বলে যে দেখি তো থুতু কীরকম। তখন লালকমল কি করে, লালকমল গরম ঘিটাকে তাদের দিকে ছুঁড়ে দেয়। রাক্ষসদের গায়ে গরম ঘি তার ছ্যাঁকা লাগে, তারা দৌড়ে পালিয়ে যায়। এবার কিছুটা সময় পরে এসে তারা বলে যে তোদের জীব কীরকম দেখি, নীলকমলের জীব কীরকম দেখি। তখন লালকমল কি করে, লালকমল তার তরবারিটাকে দরজার ফাঁক দিয়ে বের করে। এবার এই খোক্ষসের দল মনে করে যে এই জীবটাকে টেনে তারা এই দুই রাজপুত্রকে হত্যা করবে। এই জীবটা ধরে যখন টানতে শুরু করে, তরবারিতে তার হাত কাটা যায়, তখন এরা সবাই পালিয়ে যায়, ভয় পেয়ে পালিয়ে যায়, কালো কালো রক্ত বেরোয়। যাই হোক, কিছুক্ষণ পরে আবার এরা ফিরে আসে। এদিকে কি হয়, লালকমল রাত জাগতে জাগতে সে খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। আবার যখন এই খোক্ষসের দল আসে, কে জেগে আছে এটা জিজ্ঞেস করে, তখন ভুলবশত লালকমল বলে ফেলে যে লালকমল জেগে আছে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে নীলকমল যেহেতু রাক্ষসীর সন্তান,
সুতরাং এই রাক্ষসীর সন্তান হওয়ার জন্য খোক্ষসটা রাক্ষসী সন্তানের কোনো ক্ষতি করতে ওরা চায়নি। কিন্তু যেই লালকমলের কথা শুনতে পায়, লালকমল যেহেতু মানবী সন্তান, এরা একত্রিত হয় সংঘবদ্ধ, হঠাৎ করে দরজায় ধাক্কা মারে, ধাক্কা মারার পর দরজা খুলে যায়, খুলে যাওয়ার পর নীলকমল জেগে ওঠে, জেগে উঠে এদের প্রত্যেককে হত্যা করে ফেলে। পরের দিন রাজা সকালবেলায় উঠে দেখেন যে সমস্ত খোক্ষস মরে পড়ে আছে, আর এই দুই রাজপুত্র তারা অঘরে ঘুমোচ্ছে। রাজামশাই এদেরকে ডেকে তোলেন এবং তার প্রতিশ্রুতি মতো দুজন কন্যার সঙ্গে নীলকমল এবং লালকমলের বিয়ে দেন। এই গেল একটা অংশ। অন্যদিকে ওই যে রাক্ষসী রানী, সেই রাক্ষসী রানীর কাছে খোক্ষসদের দূত এসে খবর দেয় যে সমস্ত খোক্ষসদেরকে মেরে ফেলেছে দুজন রাজপুত্র। তখন এই রাক্ষসী রানী বুঝতে পারে যে এই দুজন রাজপুত্র আসলে কেউ না, এই দুজন রাজপুত্র আসলে তাদেরই কুসুম, অজিত বা নীলকমল ও লালকমল। তখন এই রাক্ষস এটা আলাদা প্ল্যান করে এই দুজনকে বধ করার জন্য। এরা দুই রাজপুত্রর কাছে খবর পাঠায় যে রাজামশাইয়ের মাথার ব্যারাম, রাক্ষসের মাথার তেল না হলে রাজামশাইয়ের অসুখ সারবে না। এই খবর পেয়ে লালকমল এবং নীলকমল হাট যেতে শুরু করে রাক্ষসদের রাজ্যে। যাওয়ার পথে পথে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে দাঁড়ায় বিশ্রাম নেওয়ার জন্য। সেই গাছের উপরে ছিল ব্যঙ্গমা আর ব্যঙ্গমী। আর রূপকথার অত্যন্ত পরিচিত দুটো পাখি। কোনো কোনো জায়গাতে আমরা কোনো কোনো রূপকথার গল্পে আমরা সুখ শাড়ি হিসেবে পেতে পারি, সুখ পাখি হিসেবে আমরা পেতে পারি। তো ব্যঙ্গমা ব্যঙ্গমীর বৈশিষ্ট্য হচ্ছে এদের এদের চোখ ফোটে মানুষের রক্ত পেলে, আর এরা মানুষের কাছে সামান্য সহযোগিতা পেলে তাদের জন্য সমস্ত কিছুই করতে পারে, যা কিছু অসাধ্য সাধন এরা করতে পারে। তো এই দুই রাজপুত্র যখন গাছের নিচে বিশ্রাম নিচ্ছে, তখন উপর থেকে ব্যঙ্গমী ব্যঙ্গমাকে বলছে যে এমন কেউ কি আছে যে দুফোঁটা রক্ত দেবে, দুফোঁটা রক্ত দিলে আমাদের ছানাগুলোর চোখ ফুটবে। এই কথাগুলো শুনে নীলকমল লালকমল ব্যঙ্গমা ব্যঙ্গমীকে ডাকে এবং তারা দুপুরে রক্ত দেয়। দুপুরে রক্ত দেওয়ার বিনিময়ে বা ফলে ব্যঙ্গমা ব্যঙ্গমীর বাচ্চাদের চোখ ফোটে। ব্যঙ্গমা ব্যঙ্গমীর বাচ্চাদের চোখ ফোটার পরে তারা বলে যে কি করতে হবে বলো। প্রথমের দিকে নীলকমল লালকমল তাদেরকে বলে যে না, আমাদের জন্য কিছু করার দরকার নেই। পরে আমরা দেখতে পাচ্ছি যে এই নীলকমল এবং লালকমলকে ব্যাপকভাবে সাহায্য করার জন্য এগিয়ে আসছে ব্যঙ্গমা ব্যঙ্গমীর দুটো ছানা। তারা নীলকমল এবং লালকমলকে কাঁধে নিয়ে একদম উড়ে যাচ্ছে। দীর্ঘ সময় পরে তারা পৌঁছচ্ছে একটা পাহাড়ের সামনে একটা মাঠ, আর এই মাঠটা পেরোলেই কিন্তু রাক্ষসদের রাজত্ব। তো এই পাহাড়ের কাছে এসে ব্যঙ্গমা ব্যঙ্গমীর দুই রাজপুত্রকে নীলকমল লালকমলকে নামায়। আর সে সময় নীলকমল লালকমলকে কয়েকটা নুড়ি দিয়ে বলে, কয়েকটা মোটরের দানায় দিয়ে বলে এগুলো কলাই, এগুলো রেখে দাও। আর যখন কোনো রাক্ষসী তোমাকে খাওয়ার কথা বলবে, কলাই চিবোনোর কথা বলবে, তখন তুমি এগুলো খেও। এবার এরা যাওয়ার পরে আই বুড়ির কাছে ওঠে। রাক্ষসদের রাজ্যে গিয়ে আই বুড়ির কাছে গিয়ে, আই বুড়ি হচ্ছে এই রাক্ষসদের মধ্যে সব থেকে প্রবীণ, আমরা এই রূপকথার গল্প থেকে জানতে পারি। এই আই বুড়ির কাছে যখন যায়, এ রাক্ষসের যেহেতু সন্তান নীলকমলের গায়ের গন্ধে আই বুড়ি বা ওই বুড়ি বুঝতে পেরে যায় যে এ হচ্ছে তাদেরই বংশধর বা বংশজাত। তাকে নাতি হিসেবে গ্রহণ করে, নাতু সম্বোধন করে। কিন্তু তার সন্দেহ তৈরি হয় যে এটাকে, এর গায়ে মানুষের গন্ধ কেন, লালকমলকে ঘিরে সন্দেহ তৈরি হয়। তখন এর পরীক্ষা নেওয়ার জন্য আই বুড়ি কী করে, তার নাকের ফুটো দিয়ে 5 গন্ডা লোহার কলাই বের করে লালকমলকে দিয়ে বলে এগুলো খাও, তাহলে আমি বুঝবো যে তুমি আমার নাতি। তো লালকমল এই দানাগুলোকে সরিয়ে কৌশলে
ওই পাহাড় থেকে যে কলাইগুলো এনেছিল সে কলাইগুলো খায়। তো যাই হোক, এটা দেখে আই বুড়ি বুঝতে পারে যে না, এটা আমাদেরই নাতি বটে, কিন্তু সন্দেহ হয়, তার গা থেকে মনীষী মনীষী গন্ধ পায়। হুম। এবার আমরা দেখব যে ওই বুড়ি এদেরকে তার সমস্ত রাজ্য ঘুরে দেখায়। সে রাজ্য দেখতে দেখতে এদের গা গুলিয়ে ওঠে। এখানে হাড়, এখানে পচা গলিত দেহ, এগুলো সব দেখতে দেখতে এদের গা গুলিয়ে ওঠে নীলকমল এবং লাল কমলের। যাই হোক, এরা একদিন ঠিক করে যে আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছি, রাক্ষসীর মাথার প্রয়োজন। তো একটা রাক্ষসের মাথা না নিলে আমাদের রাজামশাইয়ের, আমাদের বাবার মাথা ঠিক হবে না। তখন নীলকমল লালকমলকে বলে, তুমি এই কাপড়গুলো ধরো। সে কাপড়গুলোকে বেঁধে বেঁধে একটা কুয়োতে নামে। কুয়োতে নেমে সেখান থেকে একটা সোনার কৌটা নিয়ে আসে। সে সোনার কৌটাতে ভ্রমর আর ভ্রমরী আছে। এরাই হচ্ছে জীবন কাঠি আর মরণ কাঠি। জীবন কাঠি হচ্ছে মূলত এই রাক্ষসদের জন্ম মৃত্যুর উপর নির্ভর করে, আর মরণ কাঠি হচ্ছে নির্ভর করে ওই রানীর উপরে। রানীর মানে রাক্ষসী রানীর উপর নির্ভর করছে। রাক্ষসী রানীর জন্ম মৃত্যু নির্ভর করছে মরণ কাঠির উপরে। এইভাবেই গল্পটাতে বলা আছে। তো আমরা দেখতে পাবো যখন এই কুয়োতে নেমে নীলকমল ও কৌটাটাকে তুলে আনার পরে ওই বুড়ি টের পায়। টের পেয়ে তার সমস্ত রাক্ষসরা আক্রমণ করতে তেড়ে আসে। তখন এই নীলকমল সুকৌশলে প্রথমে এই ভ্রমরের পাগুলো ভেঙে দেয়। পাগুলো ভাঙার সঙ্গে সঙ্গে এরা সব রাক্ষসদেরও পা ভেঙে যায়। তারা তো উল্টে পড়ে। তারপরে হাত দিয়ে যখন তারা আসতে শুরু করে, তখন নীলকমল এই হাতগুলো ভেঙে দেয়। শেষে দেখবো যে এদের মুন্ডুগুলোকে কেটে দিচ্ছে। এই মুন্ডুগুলোকে কেটে দেওয়ার পরে সবাই, এই সমস্ত রাক্ষস মারা যায়। এইবার আমরা দেখতে পাবো যে এই গল্পের মধ্যে সবার শেষে এই রাক্ষসীর মানে ওই বুড়ির মুন্ডুটাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে রাজার কাছে। কিন্তু এই মুন্ডুটা দেখে আবার তার রূপ ধারণ করে ওই রাক্ষসী রানী। তার এই রূপটাকে দেখে সবাই মিলে এই রাক্ষসী রানীকে মেরে ফেলে। রাজা সুস্থ হয়ে ওঠে। রাজা সুস্থ হয়ে ওঠার পরে তখন তিনি খোঁজ করেন যে কুসুম আর অজিত কোথায়। তখন তার সভাসদেরা মনে করিয়ে দেন যে এই কুসুম আর অজিত মানে এই নীলকমল আর লালকমলই হচ্ছে আমাদের কুসুম আর অজিত। আমরা দেখতে পাবো যে গল্পের শেষে এই কুসুম আর অজিতের বিয়ে হচ্ছে। ইলাবতী আর লীলাবতী। নীলকমল বিয়ে করছে ইলাবতীকে, আর লালকমল বিয়ে করছেন লীলাবতীকে। এই গেল আমাদের নীলকমল আর লালকমল গল্পের মূল বিষয়বস্তু।